ভিলেজভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকাশ। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর ভালো থাকার কারণেই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হাড় হিম করা ভূতের গল্প। গল্পের নাম মোহনপুরের ডাকবাংলো। গল্পটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, গল্পটি শুরু করা যাক। রাত তখন প্রায় ৯টা। ঘন কুয়াশায় ঢাকা মোহনপুরের আঁকাবাঁকা পথ। সরকারি কাজে বদলি হয়ে আসা আমিনুল ইসলাম তার পুরনো জিপ গাড়িটা নিয়ে যখন বনের গভীরে প্রবেশ করলেন, তখন চারপাশ থেকে এক অদ্ভুত স্তব্ধতা তাকে ঘিরে ধরল। হেডলাইটের আলোয় যতটুকু দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে গাছগুলো এক একটা দানব হয়ে পথ আগলে দাঁড়িয়ে আছে। আমিনুল একা, তার সাথে না আছে কোনো সঙ্গী, না কোনো কথা বলার মানুষ। এই নির্জনতায় নিজের নিঃশ্বাসের শব্দ তার কানে বজ্রপাতের মতো বাজছে। গাড়িটা হঠাৎ করেই একটি পুরনো লোহার গেটের সামনে এসে থেমে গেল। জং ধরা গেটটা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল সেই কুখ্যাত মোহনপুরের ডাকবাংলোর। দোতলা দালান, যার দেওয়ালে শ্যাওলা আর লতাগুল্মের আস্তরণ। চারিদিকে এক ভ্যাপসা পচা গন্ধ, যেন বহুদিনের পুরনো কোনো ক্ষত এখানে দাফন করা হয়েছে। আমিনুল গাড়ি থেকে নেমে হাতে একটা মশাল সদৃশ বড় টর্চ লাইট নিয়ে এগোতে লাগলেন। টর্চের আলো বারান্দায় পড়তেই তার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। বারান্দার এক কোণে একটা আবছা ছায়া যেন নড়ে উঠল, কিন্তু ভালো করে তাকাতেই দেখা গেল সেখানে কেবল কিছু পুরনো কাঠের আসবাবপত্র। আমিনুল বুক ধড়ফড়ানি চেপে ধরে প্রধান দরজার তালা খুললেন। দরজাটা যখন ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল, মনে হলো যেন কোনো এক দানব তার মুখ হাঁ করে তাকে গিলে ফেলার জন্য প্রস্তুত। ঘরের ভেতরের বাতাস বাইরের চেয়েও শীতল। ধুলো আর ঝুলের আড়ালে দেওয়ালে টাঙানো ছবিগুলো থেকে অদ্ভুত চোখগুলো যেন তাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ আমিনুল অনুভব করলেন তার কানের কাছে কেউ একজন খুব ভারী নিঃশ্বাস ফেলছে। ঝট করে পেছনে ফিরলেন তিনি, কিন্তু সেখানে কেউ নেই, শুধু খোলা দরজা দিয়ে আসা বাতাসের শো শো শব্দ। তবে মেঝের ধুলোয় তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে এলো। তার নিজের পায়ের ছাপের পাশেই ছোট ছোট ধারালো নখযুক্ত একজোড়া নতুন পায়ের ছাপ ফুটে উঠেছে, যা কিছুক্ষণ আগেও ছিল না। সেই ছাপগুলো সরাসরি তাকে অনুসরণ করে সিঁড়ির দিকে চলে গেছে। আমিনুল বুঝতে পারলেন এই ডাকবাংলোতে তিনি যতটা একা মনে করছেন, আসলে তিনি ততটা একা নন। অন্ধকারের আড়ালে লাল লাল চোখ নিয়ে কেউ একজন তার প্রতিটি পদক্ষেপ গুনছে। আমিনুল ইসলামের হাতে টর্চ লাইটের আলোটা অস্বাভাবিকভাবে কাঁপছে। ব্যাটারি নতুন হওয়া সত্ত্বেও কেন এমন হচ্ছে তা তার মাথায় ঢুকছে না। সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই মনে হলো পুরো বাড়িটা একটা যন্ত্রণার আর্তনাদ করে উঠল। কাঠের তৈরি এই পুরনো সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় যে তীক্ষ্ণ ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে, তাই নিঝুম রাতে কোনো অশরীরী কান্নার মতো শোনায়। প্রতি পদক্ষেপে ধুলোর আস্তরণ উঠছে, আর সেই ধুলোর ওর আমিনুল দেখতে পেলেন সেই ছোট ছোট ধারালো নখযুক্ত পায়ের ছাপগুলো একদম টাটকা, যেন কেউ তার ঠিক কয়েক সেকেন্ডের আগেই সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেছে। দোতলার করিডোরে পা রাখতেই আমিনুল এক তীব্র উৎকট গন্ধে থমকে দাঁড়ালেন। পচা মাংস, ভিজে মাটি আর পুরনো স্যাঁতসেঁতে কাপড়ের এক মিশ্রিত গন্ধ, যা নাকে যাওয়া মাত্রই তার গা গুলিয়ে উঠল। করিডোরটা দীর্ঘ এবং অন্ধকার, যার শেষ প্রান্তে একটা বিশাল সেগুন কাঠের ফ্রেমের আয়না ঝোলানো। টর্চের আলো যখন সেই আয়নার ওপর পড়ল, আমিনুল নিজের হৃৎপিণ্ডের ধুকভুকানি স্পষ্ট শুনতে পেলেন। আয়নার প্রতিবিম্বে নিজের পেছনে তিনি একজোড়া জলজলে লাল চোখ দেখতে পেলেন। চোখগুলো স্থির নয়, বরং এক আদিম আক্রোশে কাঁপছে। ঝট করে পেছনে ফিরলেন তিনি, কিন্তু সেখানে কেউ নেই। করিডোরটা একদম ফাঁকা, শুধু জানলার ভাঙা কাঁচ দিয়ে আসা বাতাসে একটা পুরনো পর্দা দোলায়িত হচ্ছে। যখনই তিনি আবার আয়নার দিকে তাকালেন, দেখলেন সেই লাল চোখ দুটো এখন অনেক বেশি কাছে। এক বিভৎস চেহারার অবয়ব আয়নার ভেতর দিয়ে তাকে দেখছে।
মুখটা আগুনে পোড়া চামড়ার মতো ঝলসানো, আর ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আছে শিকারী পশুর মতো দীর্ঘ দাঁত। অবয়বটি যেন আয়নার কাঁচ ভেদ করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমিনুল নিজের চোখ রগড়ে নিলেন। না, এবার আয়নাটা একদম পরিষ্কার, কেবল তার নিজের ফ্যাকাশে আর ঘর্মাক্ত মুখটা সেখানে ফুটে আছে। তিনি নিজেকে বোঝালেন যে এটা হয়তো দীর্ঘ ভ্রমণের ক্লান্তি আর মস্তিষ্কের ভ্রম, কিন্তু মনের গভীর আতঙ্ক তাকে স্থির থাকতে দিচ্ছে না। তিনি নিজের জন্য নির্ধারিত রুমের দিকে এগিয়ে গেলেন। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই এক ঝলক হিমেল হাওয়া তার শরীর অসাড় করে দিল। ঘরের জানলাগুলো সব ভেতর থেকে বন্ধ, অথচ জানলার ভারী পর্দাগুলো সজোরে দুলছে, যেন কেউ সেগুলোকে টেনে ছিঁড়ে ফেলতে চাইছে। টেবিলের ওপর একটা ধুলো মাখা পুরনো লণ্ঠন রাখা। আমিনুল সেটা জ্বালাবার জন্য দিয়াশলাই বের করতেই হঠাৎ তার কানে ভেসে এলো এক অস্ফুট গোঙানির শব্দ। মনে হলো দেওয়ালের ওপাশ থেকে কোনো নারী সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে, বাঁচাও, আমাকে বের করো। খুবই ক্ষীণ কিন্তু স্পষ্ট সেই কণ্ঠস্বর। আমিনুল দেওয়ালের গায়ে কান পাতলেন। শব্দটা পাশের সেই তালাবদ্ধ ঘর থেকে আসছে। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণে থাকা ভারী আলমারিটা নিজে থেকেই বিকট শব্দে কয়েক ইঞ্চি সরে এলো। আমিনুল দেখলেন আলমারির পেছনের দেওয়ালে তাজা রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লেখা একটি নাম, জোহরা। রক্তের ফোঁটাগুলো এখনও গড়িয়ে মেঝের দিকে পড়ছে। দেয়ালের সেই তাজা রক্তে লেখা জোহরা নামটা দেখে আমিনুলের হাত থেকে টর্চ লাইটটা পায়ে পড়েই যাচ্ছিল। তিনি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। বন্ধ ঘরের ওপাশ থেকে আসা সেই গোঙানি এখন আরও স্পষ্ট, আরও যন্ত্রণাদায়ক। মনে হচ্ছে কেউ একজন নখ দিয়ে কাঠের দরজা আঁচড়াচ্ছে। আমিনুল সাহসে ভর করে নিজের রুম থেকে বেরিয়ে করিডোরে এলেন। সেই বন্ধ দরজার সামনে দাঁড়াতেই এক তীব্র হিমশীতল হাওয়া তার কপালে এসে লাগল। কে কে ভেতরে? আমিনুলের কণ্ঠস্বর কাঁপছে। ভেতর থেকে কোনো উত্তর নেই, শুধু আঁচড়ানোর শব্দটা হঠাৎ থেমে গেল। আমিনুল পকেট থেকে নিজের কাছে থাকা চাবির গোছা বের করলেন। কেয়ারটেকার তাকে বলেছিল পাশের রুমটা নষ্ট, ওটা খোলার দরকার নেই, কিন্তু কৌতূহল আর ভয় তাকে জেদ চেপে ধরল। একটা পুরনো চাবি লকে ঢুকিয়ে ঘোরাতেই খট করে শব্দ হলো। দরজাটা আধ খোলা হতেই এক উৎকট পচা গন্ধ নাকে এলো, যেন কোনো মৃতদেহ মাসের পর মাস এখানে পচে গলছে। আমিনুল টর্চের আলো ঘরের ভেতরে ফেললেন। ঘরটা একদম খালি, কোনো আসবাবপত্র নেই, কিন্তু ছাদের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। ছাদের বিম থেকে একটা পুরনো শাড়ি গোল করে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে, আর ঠিক সেই ফাঁসের নিচে মেঝের উপর পড়ে আছে একজোড়া পুরনো নূপুর। আমিনুল যখন নূপুর জোড়া হাতে নিতে ঝুঁকলেন, হঠাৎ তার কানে এক জোরালো অট্টহাসি ভেসে এলো। সেই হাসিটা কোনো মানুষের নয়, তাতে মিশে আছে এক দানবীয় আক্রোশ। হঠাৎ তার টর্চের আলোটা টিমটিম করে নিভে গেল। ঘোর অন্ধকারে আমিনুল অনুভব করলেন একজোড়া বরফ শীতল হাত তার ঘাড় চেপে ধরেছে। সেই হাতের নখগুলো চামড়া ভেদ করে মাংসের ভেতরে ঢুকে যাচ্ছে। আমিনুল চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। অন্ধকারে তিনি স্পষ্ট দেখতে পেলেন ছাদ থেকে সেই ফাঁসের দড়িটা ধীরে ধীরে নিচে নেমে আসছে, এবং সেটা এখন জীবন্ত সাপের মতো তার গলার দিকে এগোচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণে থাকা আয়নায় আবার সেই লাল চোখ জোড়া জ্বলে উঠল। এক বিভৎস ছায়া যেন দেয়াল থেকে বেরিয়ে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়তে চাইছে। আমিনুল পাগলের মতো লাথি মেরে দরজাটা ধাক্কা দিয়ে করিডোরে ছিটকে পড়লেন। কিন্তু তিনি যখন পেছনে ফিরে তাকালেন, দেখলেন দরজাটা আগের মতোই শক্ত করে বন্ধ, এবং চাবিটা ঠিক তালাতেই ঝুলছে, যেন কেউ তাকে আমন্ত্রণ জানিয়ে ভেতরে ঢুকিয়েছিল এবং এখন আর বের হতে দিতে চায় না। করিডোরে আছাড় খেয়ে পড়ার পর আমিনুল বেশ কিছুক্ষণ নড়াচড়া করতে পারলেন না। তার ঘাড়ের কাছে নখের দাগগুলো এখনও জ্বলছে। তিনি হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালেন। টর্চটা আবার জ্বলে উঠল, কিন্তু তার আলো এখন আগের চেয়ে অনেক বেশি ম্লান। আমিনুল ভাবলেন, আর এক মুহূর্ত এখানে থাকা নিরাপদ নয়। সরকারি কাজ বা বদলি সব কিছুর চেয়ে জীবন বড়। তিনি টলটলে তোড়ে নিচে নেমে আসার জন্য সিঁড়ির দিকে এগোলেন, কিন্তু সিঁড়ির মুখে আসতেই তিনি থমকে গেলেন। নিচতলার সেই প্রশস্ত হলঘর এখন আর ফাঁকা নেই। ঘন কুয়াশা ঘরের ভেতরে ঢুকে পড়েছে, আর সেই কুয়াশার ভেতরে সারি সারি ছায়া দাঁড়িয়ে আছে। তাদের কারোর মাথা নেই, কারোর শরীর থেকে হাড় বেরিয়ে আছে।
ঠিক সেই ছবির সেই কঙ্কালসার আকৃতিগুলোর মতো। তারা সবাই স্থির হয়ে আমিনুলের দিকে তাকিয়ে আছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্করী নারী মূর্তি, যার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। তার মুখ দিয়ে অঝোরের রক্ত ঝরছে, আর সেই লাল রক্ত সাদা মেঝের ওপর গড়িয়ে পড়ছে। আমিনুল পেছাতে পেছাতে আবার সেই বন্ধ দরজার সামনে চলে এলেন। হঠাৎ তার কানের পাশে কেউ ফিসফিস করে বলে উঠল, "কোথায় যাবি? জোহরা তোকে যেতে দেবে না।" আমিনুল দেখলেন সিঁড়ির ধাপে ধাপে সেই ছায়াগুলো ধীরে ধীরে ওপরে উঠে আসছে। প্রতিটি ধাপের সাথে কাঠের আর্তনাদ বাড়ছে। তিনি দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে দিলেন। খাটের নিচে লুকানোর কথা ভাবলেন, কিন্তু খাটের তলা থেকে এক জোড়া নীলচে হাত বেরিয়ে এসে তার পা চেপে ধরল। আমিনুল চিৎকার করে পা ছাড়িয়ে জানালার দিকে ছুটলেন। জানালা দিয়ে নিচে তাকাতেই দেখলেন বাইরে যে মশাল হাতে দুই তরুণকে ছবির মতো তিনি দেখেছিলেন, তারা আসলে মানুষ নয়। তাদের শরীর দিয়ে মাংস খসে পড়ছে, আর আগুনের শিখাগুলো নীল বর্ণ ধারণ করেছে। তারা জানালার দিকে মুখ তুলে এক বিভৎস অট্টহাসি হাসল। ঠিক সেই মুহূর্তে ঘরের ছাদ থেকে ফোঁটা ফোঁটা রক্ত তার মাথায় পড়তে শুরু করল। ওপরে তাকাতেই আমিনুল দেখলেন সেই ফাঁসের দড়িটা আবার নিচে নেমে আসছে, আর এবার দড়ির ফাঁসে সেই ছায়া মূর্তিটি আমিনুলেরই প্রতিচ্ছবি হয়ে ঝুলে আছে। তার মানে কি জোহরা তাকে এখনই মেরে ফেলতে চায়, নাকি তার আত্মা এই বাংলোর পরবর্তী শিকারে পরিণত হতে যাচ্ছে? আমিনুল নিজের প্রতিচ্ছবিকে ছাদের বিমে ঝুলতে দেখে জ্ঞান হারানোর উপক্রম হলেন। নিজেরই নিথর দেহ যখন নিজের চোখের সামনে দোলে, তখন মস্তিষ্কের সব যুক্তি কাজ করা বন্ধ করে দেয়। তিনি পেছনে হটতে গিয়ে সেই ড্রেসিং টেবিলের আয়নার ওপর আছাড় খেয়ে পড়লেন। আয়নার কাঁচটা ঝনঝন শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কাঁচ ভাঙার সাথে সাথে ছাদের সেই ঝুলন্ত দেহ আর ঘরের ভেতরের নীলচে হাতগুলো মিলিয়ে গেল। মুহূর্তের জন্য চারিদিকে স্তব্ধতা ফিরে এলো। আমিনুল হাঁপাতে হাঁপাতে ভাঙা কাঁচের টুকরোগুলোর দিকে তাকালেন। প্রতিটি টুকরোয় তার নিজের চেহারা নয়, বরং জোহরা নামের সেই মেয়েটির করুণ মুখ ফুটে উঠছে। জোহরা কথা বলছে না, কিন্তু তার চোখের কোণ দিয়ে রক্তের বদলে জল গড়িয়ে পড়ছে। আমিনুল অনুভব করলেন এই অপশক্তি তাকে মারতে চায় না, বরং কিছু দেখাতে চায়। তিনি কাঁপানো হাতে একটা বড় কাঁচের টুকরো তুলে নিলেন। সেই কাঁচের ভেতর দিয়ে তাকাতেই ঘরের দৃশ্য বদলে গেল। তিনি দেখতে পেলেন বহু বছর আগের এক দৃশ্য। এই একই রুমে একজন ব্রিটিশ সাহেব এক বাঙালি তরুণীকে শেকল দিয়ে বেঁধে রেখেছে। মেয়েটি চিৎকার করছে, মুক্তি চাইছে। সেই সাহেবটি অট্টহাসি হেসে মেয়েটির গলায় দড়ি পরিয়ে দিচ্ছে। আমিনুলের বুক ফেটে কান্না এলো। তিনি বুঝতে পারলেন এই জোহরাই সেই মেয়েটি। সে প্রতিশোধ নিতে চায় না, সে চায় তার বিচারহীন মৃত্যুর অবসান। কিন্তু ঠিক সেই মুহূর্তে কাঁচের ভেতরের দৃশ্যটা আবার বিভৎস হয়ে উঠল। জোহরার সেই করুণ মুখটা হঠাৎ করে ছবিতে দেখা সেই রাক্ষসীর মতো হয়ে গেল। তার লাল চোখ দুটো যেন আমিনুলের আত্মাটাকে টেনে বের করে নিতে চাইছে। হঠাৎ ঘরের দরজাটা প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে খুলে গেল। বাইরে থেকে সেই মশাল হাতে কঙ্কালসার মূর্তিগুলো ঘরের ভেতর ঢুকতে শুরু করল। তাদের হাতের মশালের নীল আগুন ঘরের দেয়ালগুলোতে লেহন করছে। আমিনুল বুঝতে পারলেন জোহরার করুণ কাহিনী কেবল একটা টোপ ছিল। আসলে এই বাংলোর প্রতিটি কোণ এখন শয়তানের দখলে। আমিনুল যখন জানালার দিকে লাফ দেওয়ার চেষ্টা করলেন, তখন দেখলেন জানালাগুলো আর নেই, সেখানে কেবল নিরেট দেয়াল। তিনি এখন পুরোপুরি এক মরণ ফাঁদে বন্দী। চারিদিক থেকে ছায়াগুলো তাকে ঘিরে ধরল এবং জোহরার সেই বিভৎস কণ্ঠ গর্জে উঠল, "তুইও আমাদের একজন হবি, আজ রাতেই।" জোহরার সেই অট্টহাসি আমিনুলের কানের পর্দা যেন ছিঁড়ে ফেলছে। চারিদিকের দেওয়ালগুলো ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করেছে। ঘরের ছাদটা নিচে নেমে আসছে, আর মেঝেটা কাঁপছে এক প্রচণ্ড ভূমিকম্পের মতো। আমিনুল দেখলেন সেই মশাল হাতে থাকা ছায়ামূর্তিগুলো, ছবির সেই বিভৎস তরুণদ্বয় এখন তার একদম সামনে। তাদের গায়ের চামড়া পচে খসে পড়ছে, আর মশালের আগুনের নীল আভা আমিনুলের চোখের মনি স্থির করে দিয়েছে। হঠাৎ আমিনুল লক্ষ্য করলেন ঘরের এক কোণে একটি পুরনো আলমারি নিজে থেকেই সরে যাচ্ছে। আলমারির পেছনে অন্ধকার একটা সুড়ঙ্গ পথ দেখা যাচ্ছে। আমিনুল ভাবলেন এটাই হয়তো তার পালানোর শেষ রাস্তা।
তিনি আর কালক্ষেপণ না করে সেই সুড়ঙ্গ পথে ঝাঁপিয়ে পড়লেন। সুড়ঙ্গটা ছিল অসম্ভব পিচ্ছিল আর স্যাঁতসেঁতে। নিচে নামার সময় তার গায়ে বিড়ালের মতো লোমশ কোনো কিছুর স্পর্শ লাগছিল, যা অন্ধকারের আড়ালে তাকে খামচে ধরছিল। সুড়ঙ্গের শেষে আমিনুল এক বিশাল ভূগর্ভস্থ কক্ষে এসে পৌঁছালেন। সেখানে পৌঁছাতেই তার টর্চ লাইটটা চিরতরে নিভে গেল, কিন্তু ঘরটা অন্ধকার ছিল না। দেওয়ালের খাঁজে খাঁজে থাকা কয়েকশো মানুষের খুলি থেকে এক অদ্ভুত সবুজ আলো বিচ্ছুরিত হচ্ছিল। ঘরের মাঝখানে একটি পাথরের বেদি, আর তার ওপর শুয়ে আছে এক সুন্দরী নারী। আমিনুল কাছে গিয়ে দেখলেন এটি জোহরা, কিন্তু তার শরীর পচে যায়নি, বরং সে যেন গভীর ঘুমে মগ্ন। তার গলার চারপাশে সেই ব্রিটিশ আমলের ফাঁসের দড়িটা এখনো পেঁচানো। হঠাৎ জোহরা চোখ মেলল, কিন্তু সেই চোখে কোনো মায়া নেই। তার চোখ দুটো ঠিক সেই ছবির রাক্ষসীর মতো টকটকে লাল। সে উঠে বসল এবং তার হাতের নখগুলো কয়েক ইঞ্চি লম্বা হয়ে গেল। আমিনুল দেখলেন বেদির চারপাশে শত শত মানুষের কঙ্কাল, যারা একসময় এই ডাকবাংলোতে রাত কাটাতে এসেছিল। তারা সবাই জোহরার বন্দী। জোহরা তার হাত বাড়িয়ে আমিনুলের কণ্ঠনালী চেপে ধরল। আমিনুল বুঝতে পারলেন এই সুড়ঙ্গ পথটি তাকে পালানোর রাস্তা দেয়নি, বরং তাকে জোহরার চিরস্থায়ী খাবারের থালায় পৌঁছে দিয়েছে। জোহরার ফিসফিসে কণ্ঠ ভেসে এলো, তুই কি আমার এই একাকিত্ব ঘোচাতে পারবি? তোকে এই দেওয়ালের ভেতরেই থাকতে হবে চিরকাল। জোহরার নখগুলো যখন আমিনুলের গলার চামড়া ভেদ করতে শুরু করল, তখন এক অদ্ভুত দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। সেই সবুজ আলোয় আলোকিত ভূগর্ভস্থ কক্ষের চারপাশের দেয়ালগুলো যেন নড়ে উঠল। দেয়ালে গেঁথে থাকা শত শত খুলিগুলো একসঙ্গে দাঁত কিরমির শব্দ করতে শুরু করল। আমিনুল বুঝতে পারলেন এই খুলিগুলো আসলে সেই সব দুর্ভাগা পর্যটকদের, যারা গত 100 বছরে এই মোহনপুরের ডাকবাংলোতে পা রেখেছিল। তাদের আত্মাগুলো এখন জোহরার হাতের পুতুল। ছেড়ে দাও, আমাকে যেতে দাও! আমিনুল আর্তনাদ করে উঠলেন, কিন্তু জোহরার মুখে কোনো দয়া নেই। তার লাল চোখ দুটো এখন আগুনের মতো জ্বলছে। সে আমিনুলকে টেনে নিয়ে গেল সেই পাথরের বেদির কাছে। বেদির নিচে জমে আছে কালো রঙের জমাট বাঁধা রক্ত। জোহরা তার অন্য হাত দিয়ে আমিনুলের কপাল স্পর্শ করতেই এক তীব্র যন্ত্রণায় তিনি চিৎকার করে উঠলেন। তার মনে হলো তার মস্তিষ্ক কেউ হাজারো সূঁচ দিয়ে বিঁধছে। তিনি দেখতে পেলেন নিজের জীবনের সমস্ত স্মৃতি যেন ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণে থাকা মশাল হাতে সেই দুই বিভৎস ছায়া, ছবির সেই তরুণদ্বয় এগিয়ে এলো। তারা কোনো কথা বলছে না, কিন্তু তাদের চোখের শূন্য দৃষ্টিতে এক অপার্থিব তৃপ্তি। তারা তাদের নীল আগুনের মশালগুলো জোহরার চারপাশ দিয়ে বৃত্তাকারে ঘোরাতে লাগল। আমিনুল অনুভব করলেন তার শরীর ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছে। তার পা দুটো মেঝের সাথে আটকে গেছে, যেন তিনি নিজেই এখন এই বাংলোর একটি স্তম্ভে পরিণত হতে চলেছেন। হঠাৎ সেই সবুজ আলো নিভে গিয়ে এক ঘোর অন্ধকার নেমে এলো। অন্ধকারের মাঝখান থেকে ভেসে এলো শত শত মানুষের বিলাপ, আমাদের সাথে আয়, আমাদের সাথে মিশে যা। এই হাজারো কণ্ঠের সুর আমিনুলের কানের তালগোল পাকিয়ে গেল। তিনি বুঝলেন জোহরা তাকে মারতে চায় না, বরং তাকে এক জীবন্ত প্রেত হিসেবে এই মাটির নিচে আটকে রাখতে চায়। জোহরার লম্বা চুলগুলো সাপের মতো আমিনুলের শরীরে পেঁচিয়ে ধরল। তিনি যখন একদম হাল ছেড়েই দিয়েছেন, ঠিক তখনই তার পকেটে থাকা একটি পুরনো পিতলের মেডেলের কথা মনে পড়ল, যা তিনি আসার পথে এক ফকিরের কাছ থেকে কুড়িয়ে পেয়েছিলেন। মেডেলটি স্পর্শ করতেই এক তীব্র বৈদ্যুতিক ঝটকা তাকে কাঁপিয়ে দিল। পকেটের সেই পিতলের মেডেলটি স্পর্শ করতেই আমিনুলের মনে হলো তার শরীরের ভেতর দিয়ে 1000 ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হলো। জোহরার যে হাতগুলো তার কণ্ঠনালী চেপে ধরেছিল, সেগুলো পুড়ে যাওয়ার মতো ধোঁয়া ছাড়তে শুরু করলো। এক বিকট আর্তনাদ করে জোহরা আমিনুলকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। সেই সবুজ আলোয় দেখা গেল জোহরার সুন্দর মুখটা মুহূর্তের মধ্যে কুঁচকে গিয়ে এক বিভৎস বৃদ্ধার মতো হয়ে গেছে। তার লাল চোখ দুটো এখন ভয়ে আর যন্ত্রণায় ছানা বড়া। এ কি জিনিস তোর কাছে? ওটা সরা!
জোহরার কণ্ঠস্বর এখন আর মানুষের মতো নয়, যেন কোনো ফাটা বাঁশির কর্কশ শব্দ। আমিনুল দেখলেন মিডেলটি থেকে এক উজ্জ্বল সোনালি আভা বের হচ্ছে, যা ভূগর্ভস্থ কক্ষের সেই কঙ্কালসার ছায়াগুলোকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। মশাল হাতে সেই দুই তরুণ মূর্তি, ছবির সেই ভয়ঙ্করী ছায়া নীল আগুন নিয়ে আমিনুলের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু মেডেলের সেই তীব্র তেজে তারা বাতাসের সাথে মিশে যেতে লাগল। আমিনুল অনুভব করলেন তার হারানো শক্তি ফিরে আসছে। তিনি মেডেলটি উঁচিয়ে ধরে সেই সুড়ঙ্গ পথের দিকে দৌড়াতে লাগলেন, কিন্তু জোহরা এত সহজে ছাড়বার পাত্রী নয়। সে তার লম্বা কালো চুলগুলো জালের মতো ছড়িয়ে দিল পুরো সুড়ঙ্গ পথে। আমিনুলের পা জড়িয়ে ধরল সেই চটচটে চুলগুলো। তিনি পড়ে গেলেন মেঝের ওপর। জোহরা হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসতে লাগল। তার মুখ দিয়ে কালো রঙের এক বিষাক্ত লালা ঝলছে। তুই এখান থেকে বেরোতে পারবি না, এই বাংলোর মাটি তোকে চুষে নেবে, জোহরা চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে আমিনুল মেডেলটি জোহরার কপালে ছুঁইয়ে দিলেন। এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো। পুরো ভূগর্ভস্থ কক্ষটা কাঁপতে শুরু করলো। দেয়ালের খুলিগুলো একে একে খসে পড়তে লাগলো। আমিনুল দেখলেন জোহরার দেহটা ধীরে ধীরে ধুলোয় পরিণত হচ্ছে, কিন্তু সেই ধুলোর ভেতর থেকে শত শত কালো ছায়া বেরিয়ে এসে তাকে ঘিরে ধরল। আমিনুল কোনো মতে উঠে সুড়ঙ্গ বেয়ে উপরে উঠে এলেন। পেছনে শুনতে পেলেন এক পৈশাচিক ধস নামার শব্দ। তিনি যখন দোতলার করিডোরে পৌঁছলেন, দেখলেন পুরো ডাকবাংলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু সেই আগুনের কোনো তাপ নেই, আছে শুধু এক অসহ্য শীত। পুরো দোতলাটা এখন আগুনের নরককুণ্ড, অথচ আমিনুলের গায়ের রোম শীতে খাড়া হয়ে যাচ্ছে। এই আগুন পোড়ায় না, বরং রক্ত জমিয়ে দেয়। হাতের সেই পিতলের মেডেলটি এখন প্রচণ্ড গরম হয়ে উঠেছে, যেন আমিনুলকে সতর্ক করছে যে সময় শেষ হয়ে আসছে। সিঁড়ি দিয়ে নিচে নামার উপায় নেই। নিচে সেই মশাল হাতে থাকা ছায়ামূর্তিগুলো আগুনের শিখার মাঝখানে দাঁড়িয়ে আমিনুলের জন্য অপেক্ষা করছে। তাদের সেই পচা মাংসের গন্ধ এখন আরও তীব্র। আমিনুল দৌড়ে বারান্দার দিকে গেলেন। নিচে লাফ দিতে গিয়ে তিনি এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেলেন। বাতাসের মাঝখানে যেন এক পাথরের দেয়াল দাঁড়িয়ে আছে। তিনি পাগলের মতো ধাক্কাতে লাগলেন, কিন্তু কোনো লাভ হলো না। পেছনে তাকাতেই দেখলেন জোহরার আত্মা আবার রূপ ধারণ করেছে, তবে এবার সে একা নয়। ছবির সেই বিভৎস রাক্ষসী মূর্তির পেছনে সারি সারি ছায়া দাঁড়িয়ে আছে। তাদের সবার হাত থেকে ঝরছে টকটকে লাল রক্ত, যা মেঝের আগুনের ওপর পড়া মাত্র নীল শিখায় জ্বলে উঠছে। তোর এই কবচ বেশিক্ষণ টিকবে না, জোহরার কণ্ঠস্বর যেন দেয়াল থেকে প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ মেডেলের সেই সোনালি আভা ম্লান হয়ে আসতে শুরু করল। আমিনুল বুঝতে পারলেন ফকিরের দেওয়া এই রক্ষা কবচের শক্তি ফুরিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে তিনি লক্ষ্য করলেন বারান্দার এক কোণে থাকা সেই পুরনো ব্রিটিশ আমলের আয়নাটা এখনও অক্ষত। আগুনের শিখা সেই আয়নাকে স্পর্শ করতে পারছে না। আমিনুলের মাথায় এক বুদ্ধি এলো। তিনি জানতেন আয়না হলো এই অলৌকিক জগতের প্রবেশদ্বার। তিনি মেডেলটি নিজের মুঠোর ভেতর শক্ত করে চেপে ধরে আয়নার দিকে দৌড়ে গেলেন। জোহরা তার দিকে হাত বাড়ালো। তার লম্বা নখগুলো আমিনুলের কাঁধের চামড়া চিড়ে ফেলল। অসহ্য যন্ত্রণায় আমিনুল চিৎকার করে উঠলেন, কিন্তু থামলেন না। তিনি নিজের সমস্ত শক্তি দিয়ে আয়নার উপর ঝাঁপিয়ে পড়লেন। আয়নাটা ভাঙল না, বরং এক তরল জলের মতো আমিনুলকে ভেতরে টেনে নিতে শুরু করল। ঠিক তখনই তিনি দেখলেন জোহরার মুখটা তার কানের কাছে। তার লাল চোখ দুটোই ফুটে উঠেছে এক পৈশাচিক বিজয়োল্লাস। জোহরা তাকে আয়নার ওপারে নিজের অন্ধকারে চিরতরে বন্দি করতে চাইছে। আমিনুল কি পারবেন এই মায়াবী জগতের ওপারে যেতে, নাকি আয়নার ভেতরেই তার আত্মার মৃত্যু হবে? আয়নার সেই শীতল তরলের ভেতর আমিনুল যখন তলিয়ে যাচ্ছেন, তখন চারপাশটা সম্পূর্ণ শব্দহীন হয়ে গেল। জোহরার রক্তাভ হাতগুলো তার পায়ের গোড়ালি ধরে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আয়নার ওপারটা কোনো ঘর নয়, বরং এক বিশাল কবরস্থান, যেখানে মাটি নেই, আছে শুধু হাজার হাজার মানুষের হাড়। আমিনুল অনুভব করলেন তার ফুসফুস ফেটে যাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার জন্য কোনো বাতাস নেই সেখানে।
ঠিক সেই মুহূর্তে তার হাতের মুঠোয় থাকা মেডেলটি প্রচণ্ড জোরে ফেটে গেল। সেই বিস্ফোরণ থেকে নির্গত হলো এক অপার্থিব শ্বেত শুভ্র আলো। সেই আলোতে জোহরার সেই বিভৎস রূপটি পুড়ে ছাই হয়ে যেতে শুরু করল। জোহরার আর্তনাদে পুরো আয়নার জগৎটা থরথর করে কাঁপতে লাগল। আমিনুল নিজের শেষ শক্তি সঞ্চয় করে সেই আলোর দিকে হাত বাড়ালেন। হঠাৎ একটা প্রচণ্ড ধাক্কায় তিনি ছিটকে বাইরে বেরিয়ে এলেন। যখন চোখ মেললেন, আমিনুল দেখলেন তিনি ডাকবাংলোর সামনের সেই ধুলোবালি মাখা উঠানে পড়ে আছেন। ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। কুয়াশা কেটে গিয়ে সূর্যের সোনালি কিরণ বনের গাছপালার ফাঁক দিয়ে এসে পড়ছে। তিনি ধড়ফড় করে উঠে বসলেন। পিছনে তাকিয়ে দেখলেন সেই রাজকীয় ডাকবাংলো আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ ধ্বংসাবশেষ। কোনো দেয়াল নেই, কোনো দোতলা নেই, কেবল কিছু ভাঙা ইটের স্তূপ আর শ্যাওলা ধরা কয়েকটা স্তম্ভ। আমিনুল নিজের শরীরের দিকে তাকালেন। তার জামা কাপড় ছিলে ফালা ফালা হয়ে গেছে, আর কাঁধে সেই নখের গভীর দাগগুলো এখনও তাজা। তিনি তার জিপ গাড়ির দিকে এগিয়ে গেলেন। গাড়িটা ঠিক সেখানেই ছিল যেখানে তিনি রেখেছিলেন, কিন্তু গাড়ির উইন্ডস্ক্রিনে ধুলোর ওপর কেউ একজন হাত দিয়ে লিখে রেখে গেছে, আবার দেখা হবে। আমিনুল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। গাড়ি স্টার্ট দিয়ে পাগলের মতো মোহনপুর থেকে দূরে সরে যেতে লাগলেন। ফেরার পথে সেই ফকিরের ডেরার কাছে থামলেন তিনি, কিন্তু সেখানে কোনো ডেরা নেই, শুধু একটা পুরনো বটগাছ। স্থানীয় এক পথচারীকে জিজ্ঞেস করতেই সে অবাক হয়ে বলল, ফকির? ওইখানে তো ২০ বছর আগে এক ফকিরকে মেরে ফেলা হয়েছিল। আমিনুলের মেরুদণ্ড আবার শীতল হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তাকে রক্ষা করতে যারা এসেছিল এবং যারা মারতে চেয়েছিল তারা কেউই এই জগতের ছিল না। মোহনপুরের সেই ডাকবাংলোর অভিশাপ তার শরীরের রক্তে চিরদিনের জন্য মিশে গেল। আজও নির্জন রাতে আমিনুল যখন আয়নার সামনে দাঁড়ান, তার নিজের চোখের মণির পেছনে একজোড়া জলজলে লাল চোখের প্রতিবিম্ব দেখতে পান। জোহরা তাকে পুরোপুরি ছেড়ে যায়নি। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভয় লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আপনাদের লাইক আর কমেন্টই আমাদের অনুপ্রেরণা। গল্পটা ভালো লাগুক বা না লাগুক, দুটো ক্ষেত্রেই একটা কমেন্ট করে জানাবেন, যেন আমরা আরও ভালো নতুন ভূতের গল্প আনতে পারি। আল্লাহ হাফেজ।